আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যার বিচার এবং ক্ষমা না চাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেয়া হবে না জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। ছাত্রলীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। দেশবিরোধী সব চক্রান্ত রুখে দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান তারেক রহমানের। কাল থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। যোগ দিচ্ছেন দেশি বিদেশি মুসল্লিরা। ময়দান জুড়ে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। কলা গাছ দিয়ে সুতা তৈরি করে সফল পিরোজপুরের এক ব্যবসায়ী। আঁশ দিয়ে তৈরি হচ্ছে কার্পেট, পাপোশ ও চাদর। রফতানি হচ্ছে বিভিন্ন দেশে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণহত্যার জন্য আওয়ামী লীগ যতদিন ক্ষমা না চাইবে এবং দলটির নেতারা জুলাই হত্যাকাণ্ডের বিচারের আওতায় না আসবে ততদিন এদেশে তাদের কোনো কর্মসূচি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিলে জাতীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা সম্ভব হবে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ছাড়ার পর প্রথমবারের মতো হরতাল অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান জানাতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, খুনিদের বিচারের আওতায় আনা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। দেখেন, এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে, তারপরে এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি জানান, 15 ফেব্রুয়ারির মধ্যে 6টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট দাখিল করবে। শফিকুল আলম আবারও বলেন, বৃহৎ আকারে সংস্কার হলে 26 জুন নাগাদ এবং ন্যূনতম সংস্কারে চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। ওইটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে। সিপিডির পরিসংখ্যান সম্পর্কে তার ধারণা নেই জানিয়ে প্রেস সচিব বলেন, বর্তমান সরকারের সময়ে ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটেছে। আমাদের বিজনেসের পরিবেশ এবং এই গত 6 মাসে এই গভর্নমেন্টের যে অর্জন, এটা অভূতপূর্ব। আমরা রাইট ইকোনমিক রিফর্মগুলো যখন ইনপ্লেস থাকবে, যখন করা হবে, হু করে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে। এটা এই গভর্নমেন্টের কমিটমেন্ট। সাংবাদিকদের নতুন অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার বিষয়টি 1.5 সপ্তাহের মধ্যে সমাধান হবে জানিয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলেন, প্রত্যেক প্রতিষ্ঠানে নিয়োগকৃত কর্মীদের 30%কে কার্ডের আওতায় আনা হবে। নতুন নীতিমালা আসলে স্থায়ী এবং অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড বলে কোনো কিছু রাখার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পক্ষপাতী নয়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আমরা এর আগে কিছু সাংবাদিক সংগঠনের সাথে। এদিকে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ ছাত্রলীগের প্রকাশ্যে কর্মসূচি ঘোষণার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। বিক্ষোভ মিছিলটি গতরাতে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু হয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা বলেন, ফেব্রুয়ারি জুড়ে দেশকে অস্থিতিশীল করতে চায় ছাত্রলীগ। অবিলম্বে এই নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করতে হবে, গণ আদালতে এদের বিচার করতে হবে। এ সময় আওয়ামী লীগকে জুলাই গণহত্যার দায় নিষিদ্ধ ঘোষণার দাবিও তোলেন শিক্ষার্থীরা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারা ফেব্রুয়ারি জুড়ে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে। 5 মাস না যাওয়ার আগে একটি গণহত্যাকারী দল কিভাবে রাজপথের কর্মসূচি ঘোষণা দেয়? অনতি বিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে উদ্যোগী হন, সন্ত্রাসী লীগদের গ্রেফতারের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন। ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার এবং বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তাদেরকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে চিরতরে।
দেশবিরোধী সব চক্রান্ত রুখে দিতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা বিভাগের ৩ জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ বিশ্বাস করে বিএনপির নেতৃত্বেই আগামী দিনে ভালো কিছু হবে, তাই জনগণের সেই বিশ্বাস রক্ষা করতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপির পরিকল্পনা ও প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জেলা পর্যায়ে ধারাবাহিক কর্মশালার আয়োজন করছে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীরা গেল ১৫ বছর অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন সহ্য করেছে। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এখন নেতাকর্মীদের সবচেয়ে বড় দায়িত্ব মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রাখা। জনগণের একটি বিশাল অংশ, বিপুল অংশ বিশ্বাস করে যে সামনের দিনে যদি ভালো কিছু হয়, ভালো কিছু পারে করা সম্ভব হয়, সেটি বিএনপির নেতৃত্বেই হবে। দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে, দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই, দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওই যেই মানুষগুলো, কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে সত্যিই তোমরা করবা তো, এটি একটি আস্থার বিষয়। সামনের পথ মোটেও মসৃণ নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার যেভাবে দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে পালিয়ে গেছে, সেই ধ্বংসস্তূপ থেকে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে। কাজেই যারাই দায়িত্ব পাক আগামী দিনে, সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে। কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে, এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল জরিমানা সহ্য করেছি, সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ৩১ দফা বাস্তবায়নই হবে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে বিএনপির প্রতিশোধ বলেও জানান তারেক রহমান। এবং এটি একটি চলমান প্রক্রিয়া থাকবে, আমরা ভালো থেকে ভালো করতে সক্ষম হব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। চীন ও বাংলাদেশের নিবিড় সম্পর্ককে এগিয়ে নিতে একযোগে কাজ করার প্রত্যয় জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের বসন্ত উৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, গত ৫০ বছরে দুদেশের সম্পর্কের ব্যাপকতা বেড়েছে। এবছর ব্যাপক পরিসরে দুই ভ্রাতৃপ্রতিম দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে বলেও জানান তিনি। আগামী দিনে চীন ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাসের সঠিক পথ ধরে সামনে এগিয়ে যাবে। এই সম্পর্ক শুধু দুই দেশের আস্থা ও বন্ধুত্বের প্রতীকই নয়, বরং দুই জাতি ও দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান শান্তি, সহযোগিতা ও সমৃদ্ধির পথে একসাথে চলার এক অবিচল অঙ্গীকার। আমি আশা করি নতুন বছরে অবকাঠামো, বাণিজ্য, সংস্কৃতি, প্রযুক্তি ও আর্থসামাজিক খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা আরও গভীর হবে এবং আগামী দিনে আমরা যৌথভাবে আরও উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে সক্ষম হব। কাল থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম এই মিলন মেলায় অংশ নিতে এরই মধ্যে ইজতেমা স্থলে জড়ো হতে শুরু করেছে দেশি বিদেশি মুসল্লিরা। ইজতেমা মাঠ পরিদর্শন শেষে নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। মিজান শাহজাহানের রিপোর্ট। শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম উম্মার প্রথম পর্বের সম্মেলন। আবার সোমবার থেকে শুরু হবে প্রথম পর্বের দ্বিতীয় ভাগের ইজতেমা, যা শেষ হবে বুধবার। এ দুটি পর্বই আয়োজন করেছে মাওলানা জুবায়েরপন্থীরা। অন্যদিকে সাতপন্থীদের অংশগ্রহণে দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে 14 থেকে 16 ফেব্রুয়ারি। জুবায়েরপন্থীদের দুই ভাগে ইজতেমা আয়োজনের কারণ হিসেবে বলা হয় অংশগ্রহণকারীদের চাপ আর যানজট এড়াতেই এমন উদ্যোগ।
আমাদেরকে যে সময় দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে আমরা জেলা এবং ঢাকা শহরকে ভাগ করে দিতেছি, যাতে করে মুসল্লিদের সহজ হয়, ওনারা একটু সুশৃঙ্খলভাবে আল্লাহর ইবাদত করতে পারে, বয়ান শুনতে পারে। প্রথম ধাপে আমাদের ঢাকার একাংশ এবং 41টি জেলা অংশগ্রহণ করছে এবং দ্বিতীয় ধাপে আমাদের ঢাকার একাংশ সহ মোট 22টি জেলা অংশগ্রহণ করছে। এদিকে তুরাগ তীরে ইজতেমার মাঠ পরিদর্শন করেছেন পুলিশের আইজিপি বাহারুল আলম। পরে তিনি কথা বলেন গণমাধ্যমের সাথে, বলেন জুবায়ের ও সাতপন্থীদের মধ্যকার বিরোধ সহ সব দিক বিবেচনায় নিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমি 2006-এ ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলাম, তখন আনোয়ার ইকবাল স্যার ছিলেন আইজিপি। তখন যে অ্যারেঞ্জমেন্ট ছিল তার চাইতে এখনকার অ্যারেঞ্জমেন্ট অনেক উন্নততর, নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ়। পুলিশ প্রধান বলেন 5ই আগস্ট থানা থেকে লুট হওয়ায় অনেক অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। বিষয়টি মাথায় রেখে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনেক অস্ত্র বাইরে আছে, পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও, নানান ধরনের দ্বিধা আছে। তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। এর মধ্যে দেশের নানা প্রান্ত থেকে ইজতেমা ময়দানে জড়ো হতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশীয়দের পাশাপাশি বিদেশি মেহমানরাও অবস্থান নিয়েছেন নির্ধারিত তাঁবুতে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। কলাগাছ থেকে বাণিজ্যিকভাবে সুতা তৈরি করায় এখন তা পরিণত হয়েছে সোনালী আঁশে। এই আঁশ বিক্রির পথ দেখিয়ে তাক লাগিয়েছেন পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার জনার্দন দেবনাথ। কলাগাছের আঁশ দিয়ে তৈরি হচ্ছে কার্পেট, পাপোশ, চাদর। রফতানি হচ্ছে বিদেশে। এলাকার গৃহস্থ নারীদের বাড়তি আয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন তিনি। পিরোজপুর থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। পিরোজপুর উপজেলায় কলাগাছের আধিক্য আশার আলো দেখিয়েছে জনার্দন দেবনাথকে। এই গাছই এখন তার আয়ের উৎস। গাছ থেকে কলা কাটার পর প্রতিটি গাছ 3 থেকে 5 ফুট খণ্ড করে খোলস ছাড়িয়ে ধুয়ে শুকানো হয় রোদে। তখন অনেকটা সোনালী রং ধারণ করে আঁশগুলো। গ্রামের নারী উদ্যোক্তারা ওই কাঁচামাল প্রতি কেজি 70 টাকা হিসেবে বিক্রি করে। পরে এসব পাঠানো হয় রংপুরের কারখানায়। আমরা এই এলাকায় মোটামুটি ভালোই সবাই উপকৃত হইতে আছে এবং বেশ সচ্ছলতা ভাবে কাজ করতেছে। মহিলারা, পুরুষ, অনেক অনেক মানুষ এই কাজে নিযুক্ত। আপনার একেবারে এইখান থেকে একেবারে ওই অনেক দূর, 4-5 কিলোমিটার দূরে যাবেন, সেখানেও দেখবেন যে এই শুকাইতেছে। আঁশ দিয়ে তৈরি দেশীয় কার্পেট, পাপোশ, চাদর ছাড়াও বিদেশে খুব চাহিদা থাকায় এর উৎপাদন বাড়ছে দিন দিন। বাড়ছে কাঁচামালের চাহিদাও। মাটিতে বা ঘুরিয়া লাচ্ছা শুকাইয়া তারপর আটি করিয়া বানতে মন হিসাবে বিক্রি করে। এতে আমাদের অত্র এরিয়ার লোকজন ভালো লাভবান এবং উপকৃত হইতেছে, নাইলে ওই খোলগুলা সম্পূর্ণ খালে থাকতো। চাষিরা গাছ থেকে কলা সংগ্রহ করার পর যাতে ফেলে না দিয়ে সেই গাছ ব্যবহার করে বাড়তি আয় করতে পারে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, সে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা আমাদের অন্যান্য যারা কৃষক ভাই আছে, যারা বিশেষ করে কলা চাষের সাথে সম্পৃক্ত, তাদেরকে এই বিষয়টা অবহিত করছি এবং যদি আমাদের পরবর্তীতে সুযোগ থাকে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এটা আমরা তাদেরকে আরো ব্যাপক আকারে অবহিত করব, যাতে তারা আরো বেশি পরিমাণে এই কলা চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। আকার ভেদে একটি কলা গাছে 2 থেকে 3 কেজি সুতা তৈরির কাঁচামাল বের করা সম্ভব। আর এই কাজের মাধ্যমে নেসারাবাদ ও সদর উপজেলার কলাখালীতে কর্মসংস্থান তৈরি হয়েছে প্রায় 2 শতাধিক পরিবারের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকায় 3 জনের নাম বাদ দিয়েছে বাংলা একাডেমি। তারা হলেন মোহাম্মদ হান্নান, ফারুক নওয়াজ ও সেলিম মোর্শেদ। বুধবার বাংলা একাডেমির ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে। মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের বরাত দিয়ে এতে জানানো হয়, বাংলা একাডেমির নির্বাহী পরিষদের পুনর্বিবেচনায় গতকাল পুরস্কৃত লেখক তালিকা চূড়ান্ত করা হয়েছে। আবারও আন্তর্জাতিক। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ 3 ইসরায়েলি ও 5 থাই নাগরিককে মুক্তি দেবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশরের মাধ্যমে এসব জিম্মির নামের তালিকা দিয়েছে হামাস। এছাড়া দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দফতর জিম্মিদের নামের তালিকা পাওয়ার তথ্য স্বীকার করেছে। তারা জানিয়েছে তাদের পরিবারকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে। 5 থাই নাগরিকের জিম্মি মুক্তির বিষয়টিও নিশ্চিত করেছে দখলদার ইসরায়েলের কর্মকর্তারা।
সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজায় এখনও 8 থাই নাগরিক ও 1 জন করে নেপালি ও তানজানিয়ান রয়েছেন। এর মধ্যে 2 জন মারা গেছে। এছাড়া তানজানিয়ার 1 নাগরিক নিহত হয়েছে। এবার পার্টেক্স খেলার খবর। সংখ্যা কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। বাঁচা মরার লড়াইয়ে তারা ক্লাব ব্রুগাকে হারিয়েছে 3-1 গোলে। এছাড়া আগেই শেষ 16 নিশ্চিত করা বার্সেলোনা 2-2 গোলে ড্র করেছে আতালান্টার সাথে। জিরোনাকে 2-1 গোলে হারিয়েছে আর্সেনাল, আর ব্রেস্তোকে 3-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এস মাশরাফের রিপোর্ট। টেবিলের 25 নম্বর দল হিসেবে ইতিহাদে মাঠে নামে ম্যানচেস্টার সিটি। ম্যাচের আগেই তাই সংখ্যা সামান্য পাহরকালেই বিদায় পেপ গার্দিওলার দলের। ইকাই গুন্দোয়ানের গোল বাতিল হলে সেই সংখ্যা আরো বাড়ে। যেখানে প্রথমার্ধেই অন্তত 2 গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারত ইংলিশ ক্লাবটি, সেখানে উল্টো রাফায়েল উনেইদিকার গোলে পিছিয়ে পড়ে সিটি। জয়ের বিকল্প নেই এমন ম্যাচে পিছিয়ে পড়া দলকে ঘুরে দাঁড়াতে হলে অবিশ্বাস্য কিছু করতেই হতো। তাই করে দেখালো বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। 53 মিনিটে সমতায় ফেরান কোভাসিচ। দ্বিতীয় গোলটি আত্মঘাতী, বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জ্বালিয়ে পাঠিয়ে দেন ক্লাব ব্রুগার ওর্দোনেজ। এরপর 77 মিনিটে অবিশ্বাস্য 1 গোলে 22 নম্বর দল হিসেবে ম্যান সিটিকে প্লে অফে নিয়ে যান সাবিনহো। বার্সেলোনার বিপক্ষে জয় পেলে আতালান্তা সরাসরি শেষ 16 নিশ্চিত করত, কিন্তু লামিন ইয়ামাল আর রোনাল্ড আরাহোর গোলে উল্টো পরাজয়ের সংখ্যাতেই পড়ে ইতালিয়ান ক্লাবটি। এদারসন আর মারিও পেসালিচ সেই সংখ্যা দূর করে দলকে 1 পয়েন্ট এনে দেন। তাতে টেবিলের 9 নম্বর দল হিসেবে নকআউট পর্বে জায়গা করেছে আতালান্তা। বার্সেলোনা আছে 2-এ। আগেই বাদ পড়া জিরোনার বিপক্ষে আর্সেনাল জিতেছে 2-1 গোলে, যদিও আর্নোজ দানজুমা শুরুতে এগিয়ে নেয় স্প্যানিশদের। এরপর জর্জিনহো আর ইথান নোনারির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে টেবিলের 3 নম্বর দল আর্সেনাল। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই গণহত্যার বিচার এবং ক্ষমা না চাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেয়া হবে না, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ছাত্রলীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ। দেশ বিরোধী সব চক্রান্ত রুখে দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান তারেক রহমানের। কাল থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। যোগ দিচ্ছেন দেশি বিদেশি মুসল্লিরা। ময়দান জুড়ে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। কলাগাছ দিয়ে সুতা তৈরি করে সফল পিরোজপুরের এক ব্যবসায়ী। আঁশ দিয়ে তৈরি হচ্ছে কার্পেট, পাপোশ ও চাদর, রফতানি হচ্ছে বিভিন্ন দেশে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।